এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে নিজের স্ত্রীর জন্য কেনা ভারতীয় শাড়িও প্রকাশ্যে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়েছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা রিজভী আহমেদ। তবে এমন কি ঘটনা ঘটে গেল রাজনীতির অন্দরমহলে যে বিএনপির এমন ভারত বিদ্বেষী মনোভাব থেকে ৩৬০ ডিগ্রি ইউটার্ন? মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা এবং নারী-পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী সবাইকে সিভিক ইনসাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অবশেষে স্বস্তির একটি নির্বাচন হয়ে গেল। স্বস্তির বলছি এই কারণে যে অনেক বিতর্ক, সমালোচনা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সংঘর্ষ ইত্যাদি হওয়ার পরেও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে হলেও ইউনূসের মতো একজন জিঘাংসাপরায়ণ ও অযোগ্য লোক বাংলাদেশের ঘাড় থেকে নেমে গেছে, যে কিনা সিন্দাবাদের ভূতের মতো চেপেছিল। সেই আপদ আপাতত বিদায় হচ্ছে। এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। এরই মধ্যেই বাংলাদেশ তার ভাবী প্রধানমন্ত্রীও পেয়ে গেছে। যদিও এটাও আরো একটা সিন্দাবাদের ভূত। ইউনূসের মতোই হিংসার রাজনীতিতে বিশ্বাসী, যার অনেক ভয়ানক নমুনা বাংলাদেশের মানুষ দেখেছে অতীতে, আজ থেকে প্রায় ২০ বছর আগে। আর ভবিষ্যতে কত সময়ের জন্য সেই ভূত আবারও বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছে তা উপরওয়ালাই মালুম। যাই হোক, সামনে শপথ গ্রহণ। এই উপলক্ষে বিএনপির পক্ষ হতে বিভিন্ন দেশের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এটা নিয়ে নির্বাচন পরবর্তী ঘরোয়া রাজনীতি আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। জামাত ইসলাম এবং তাদের বি ও সি টিম যথাক্রমে এনসিপি ও এবি পার্টির ইতিমধ্যেই গরম গরম বক্তৃতা আমরা শুনতে পেয়েছি। তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবে না, মোদির আগমন প্রতিহত করবে ইত্যাদি আরো অনেক বড় বড় ভাষণ। এছাড়া আপাতত অন্য কোনো ভারত বয়কটিদের তেমন কোনো শব্দ শোনা যাচ্ছে না। বিশেষত বিএনপি নিজেই সবচেয়ে বড় ভারত বিদ্বেষী দল ছিল। তাদের প্রায় প্রতিটি নেতাই বিভিন্ন সময় অনেক ভারত বিদ্বেষী বক্তব্য রেখেছিল। এমনকি তাদের শীর্ষস্থানীয় নেতা রিজভী আহমেদ তো ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে নিজের স্ত্রীর জন্য কেনা ভারতীয় শাড়ি প্রকাশ্য জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়েছিল। খুব বেশি দিনের আগের কথা নয় কিন্তু। তবে এমন কি ঘটনা ঘটে গেল রাজনীতির অন্দরমহলে যে বিএনপির এমন ৩৬০ ডিগ্রি ইউটার্ন? নির্বাচনী ফলাফল ঘোষণার পরপর মোদি সাহেবের তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টুইট, আর তারেক রহমানের মোদিকে ধন্যবাদ জানিয়ে কুইক রেসপন্স ইত্যাদি বিষয় কিন্তু যথেষ্ট গোলমেলে বইকি। বিষয়টি এতটুকুতেই থেমে গেলে না হয় ঠিক ছিল, কিন্তু জল যে আরো ঘোলা হয়েছে ইতিমধ্যেই। তারেক রহমান তার শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে সবার আগে। সেই সাথে শোনা যাচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করেই নাকি তারেক যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে। এইসব বিবেচনায় নিলে কি মনে হয় না যে ডাল মে কুচ কালা হ্যায়? এখন অনেকেই বলবে এটা তো সৌজন্যতাবোধ। প্রতিবেশী দেশের সাথে এতটুকু সৌহার্দ্য তো থাকাই উচিত। ভালো কথা, সেটা তো আমরাও চাই। শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষও চায়। কিন্তু প্রশ্ন, তাহলে শেখের বেটি শেখ হাসিনা কি দোষ করল? আমরা দেখেছি বাংলাদেশের প্রায় সব সরকারই তলে তলে বা প্রকাশ্যে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে এসেছে। এমনকি জিয়ার আমল সহ বিএনপির ৩ টার্ম এবং ইউনূসের ইন্টারিম সরকারের সময়ও ব্যবসা, বাণিজ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের আদান-প্রদান ইত্যাদি সবকিছুই সমানতালে চলেছিল। আগেই বলেছিলাম যে কেউ প্রকাশ্যে আবার কেউ তলে তলে সমানে ভারতকে প্রাধান্য দিয়েছে। যেমন ইউনূসের পলিসি ছিল চোরাগোপ্তা। উপরে ভারত বিদ্বেষী বক্তব্য দিয়েছিল আর ভিতরে ভিতরে সবকিছুই বহাল তবিয়তে ছিল। না হলে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, তার ধস ঠেকানো ইউনূসের পক্ষে অসম্ভব ছিল। কেবল তাই নয়, ইলিশ, আম কোনোটাই পাঠানো বন্ধ করেনি তো বটেই, উল্টো আরো হাসিনা সরকারের তুলনায় পরিমাণ বাড়িয়েছিল অনেক। তাহলে শেখ হাসিনা কেন একা দোষী হবেন? বিষয়টি কি এমন হয়ে গেল না যে সব মাছে গু খায় কিন্তু যত দোষ পাঙ্গাসের? যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমরা আসলে অনেক তথ্যই জানি না যে ভারত বিএনপির মধ্যে কোনরূপ সমঝোতা পর্দার আড়ালে হয়েছে কিনা। হলে সেখানে গিভ অ্যান্ড টেক এর কি বিষয়াদি আছে, তার প্রায় সবকিছুই বাংলাদেশের সাধারণ মানুষের অজানা। কিন্তু বিএনপি কেন এইভাবে ইউটার্ন নিল?
আর ভারতবন্দী মানে ভারত বিরোধিতাকারীদের ভাষায় ইন্ডিয়ার গোলাম হতে যাচ্ছে। কারণ দুটো হতে পারে। প্রথমত, যদি ইতিবাচকভাবে নেই তাহলে বলতে হয় বিএনপির এই বোধোদয় হয়েছে যে ভারত ছাড়া অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে বাংলাদেশের উন্নতির অগ্রগতি থেমে যাবে। তাই দেশ ও জাতির কল্যাণে ভারতের মতো বড় প্রতিবেশীর সাথে সুসম্পর্ককে গুরুত্ব দেওয়া। এ ধরনের বৃহৎ ভাবনা তাদের, যারা ভারতকে ভালো প্রতিবেশী দেশ হিসেবে জানে। আর যদি নেতিবাচকভাবে ধরি বিষয়টাকে, মানে যারা কিনা মনে করে ভারত বাংলাদেশের শত্রু রাষ্ট্র, তবে তাদের ভাষায় বলতে হয় যে কেবলমাত্র ক্ষমতা লিপ্স হয়ে ভারতের সাথে গোপন আঘাত করে ভারতের তলবিবাহক হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের দল। এখন ইতিবাচক নেতিবাচক যেদিকেই ভাবা হোক না কেন, এই কথাটা সকলেই মেনে নিতে হবে যে বাংলাদেশের কাছে বিকল্প কোনো অপশন নেই ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা ছাড়া। তাই রাষ্ট্র পরিচালনায় যারাই আসুক তারা এই সম্পর্ককে অবজ্ঞা করে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। এমন নয় যে সুসম্পর্ক না থাকলে ভারত দ্বারা বাংলাদেশ সামরিকভাবে আক্রান্ত হবে। সেরকম কোনো সম্ভাবনাই নেই। অতীতেও ছিল না, ভবিষ্যতেও নেই। কারণ আমেরিকা, চীন বা পাকিস্তানের মতো সাম্রাজ্যবাদী দেশ ভারত নয়। তবে একটা ব্যাপার মনে রাখা জরুরি, যে কোনো দেশের সবচেয়ে বড় শক্তি হলো তার অর্থনৈতিক সক্ষমতা। বাংলাদেশের বেলায়ও একই কথা প্রযোজ্য। আর এই সক্ষমতাকে অর্জন এবং ধরে রাখার জন্য ভারতের বিকল্প কিছুই বাংলাদেশের হাতে নেই। আর ভারত যদি অসহযোগিতা করে, অর্থাৎ হাতে না মেরে যদি ভাতে মারে, তবে সেই সক্ষমতার ভিত ভেঙে যাবে খুব সহজেই, যা সামরিক হস্তক্ষেপের চেয়েও বেশি ভয়ঙ্কর। কাজেই ইচ্ছায় বা অনিচ্ছায়, ইতিবাচক বা নেতিবাচক, যে বা যার সাথে হোক না কেন, বিএনপি যদি ভারতপন্থী নীতি গ্রহণ করে থাকে তবে তা সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য মঙ্গলেই বয়ে আনবে। এছাড়া পাকিস্তান, চীন, আমেরিকা ইত্যাদি যে পন্থী নীতি বাংলাদেশ গ্রহণ করুক না কেন, তা হবে বোতলবন্দি ভূতের মতো অবস্থা। না সামনে না পিছনে, না উপরে না নিচে, কোনো দিকেই নড়াচড়ার সুযোগ নেই। কেননা চীনের ঋণের ফাঁদ আর আমেরিকার পরধন লোভী নীতি সবচেয়ে বড় ভয়ানক। একবার পা হওয়ার কালে অতল গহ্বরে হারিয়ে যেতে হবে। আর পাকিস্তানকে অনুসরণ করলে জঙ্গিবাদ, হিংস্রতা আর ঘৃণার চাষাবাদ বই অন্য কিছুই অর্জিত হওয়ার সম্ভাবনাই নেই। কাজেই জয় হোক উদারতার, জয় হোক মানবতার, জয়ী হোক ভারত বাংলাদেশের বন্ধুত্বতার সম্পর্ক।